হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 246 ভিডিও পার্ট নাম্বার আজকে 30 করব। কষে দেখি 17 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 2 দাগেরটা করেছি, আজকে আমরা 3 দাগেরটা করব। প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু চারটা আছে। দেখো, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমাপতিত হয়, মানে একই জায়গায় মিলিত হয় বা একটা বিন্দুকেই বলা হয়। এর জন্য আমরা কি করব? প্রথমে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। সমবাহু মানে যার তিনটি বাহুই সমান। ওকে, তাহলে ছবিটা আমি কিন্তু এই জায়গায় অঙ্কন করছি। ওকে, 3 সেমি নিয়ে আমি ধরে নাও অঙ্কন করব। তাহলে আমি একটু কম্পাস ইউজ করব। ওকে, তাহলে ছবিটা দেখতে অ্যাকুরেট আসবে। এটা 3 সেমি, এই মাপ নিয়ে আমরা এখানে কাটবো। ঠিক এখানে বসিয়ে ওই দাগটাকে কাটব। ওকে, যুক্ত করে দিলে আমাদের 3টা সেমি সমান হবে, মানে 3টা বাহুই সমান হবে। ওকে, এই বাহুটা 3 সেমি, এই বাহুটাও 3 সেমি, এই বাহুটাও 3 সেমি। এবার কি করব আমরা? এই কোণের, মানে যেহেতু মধ্যমা অঙ্কন করব, তাহলে দেখো এটার যদি নাম দিয়ে দিই আমরা, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এ, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম বি, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি সি। ওকে, তাহলে এটাও একটু কম্পাস সাহায্যে করি। তাহলে মধ্যমা কি করে বের করতে হয়? সি বিন্দু থেকে বিপরীত বাহুতে যাব। তাহলে কি করে যাব আমরা? এর অন্তঃসমদ্বিখণ্ডক যেটা করতে হয়, অর্থাৎ এইভাবে একটা কোণ নেব, নেওয়ার পরে এর যে দূরত্বটা আছে তার থেকে একটুখানি কম নিয়ে আমরা এই সাইডে কাটবো। ওকে, ঠিক এখানে বসে ওই দাগটাকে কাটবো। একটা ক্রস পেয়েছি। এবার এটাকে সি বিন্দু থেকে এবি বাহুকে আমরা যুক্ত করলে এর মধ্যমা পেয়ে যাব। ওকে, ঠিক একইভাবে বি শীর্ষবিন্দু থেকে আমরা এসি বাহুর উপর একটা মধ্যমা টানব। সেম যে কোনো মাপ নাও, যে কোনো মাপ নিয়ে, এটা কম্পাসের সাহায্যে প্রয়োজন নেই, কিন্তু আমি ছবিটা অ্যাকুরেট বা বোঝানোর জন্য আমি কম্পাস ইউজ করছি। একটুখানি কম নেব, কম নিয়ে এখানে কাটবো। সেম এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটবো। ওকে, তাহলে পেয়েছি আমি। তাহলে এটাকে আমরা কি করব? এই যে বিন্দুটা বি শীর্ষবিন্দু থেকে আমরা এসির উপরে মধ্যমা টানব। ওকে, এটা নাম দেব। তাহলে এ বি, যেহেতু বি প্রথমে আসে তাহলে এটা হবে বিই, এই বিন্দুটার নাম ই, আর এখান থেকে এই বিন্দুটার নাম হচ্ছে এফ। ওকে, ঠিক এই বাহুকে আমরা খণ্ডিত করব। তো আমি করছি না, যেহেতু এটা 3টা বিন্দুই এক জায়গায় মিলিত হবে, সমাপতিত হবে, তাহলে আমরা জানি সেটা কিন্তু এই বিন্দু ধরেই আসবে। ওকে, তাহলে এখান থেকে আমি এটা যুক্ত করে দিচ্ছি। এটা নাম দিয়ে দেব ডি। এ বি সি, এ থেকে আসছে বলে ডি আগে, তারপরে বি থেকে ই, আর সি থেকে এফ। প্রথমে লিখব প্রদত্ত। ওকে, প্রদত্ত প্রদত্তে কি লিখব? যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ। ওকে, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। ওকে, আচ্ছা, তারপর এর মধ্যে বিই আর সিএফ এর মধ্যমাত্রায় কোথায় ছেদ করেছে? এই যে বিন্দুটা, এটার নাম দিলাম আমি জি বিন্দুতে ছেদ করেছে।
তাহলে এভাবে লিখতে পারি যে ত্রিভুজ, আবার ত্রিভুজ এ বি সি এর মধ্যমা তিনটি বা মধ্যমা ত্রয়, ওকে, মধ্যমা ত্রয় মানে তিনটিকেই বোঝায়। মধ্যমা ত্রয় যথাক্রমে তাহলে মধ্যমাটা কি, এ থেকে ডি, বি থেকে ই আর সি থেকে এফ। তাহলে পরপর লিখব যে এডি, বিই ও সিএফ, ওকে, সিএফ পরস্পরকে মধ্যমা ত্রয় যথাক্রমে পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে, ওকে, জি বিন্দুতে ছেদ করেছে। এরপরে চলে আসবো আমরা যে প্রমাণ করতে হবে যে কি বলেছে, এর পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু সমাপতিত। তাহলে এটা লিখব যে এবিসি যেহেতু ত্রিভুজটা আমাদের কি এবিসি, এর পরিকেন্দ্র অন্তকেন্দ্র, তারপরে কি বলেছে ভরকেন্দ্র ও লম্ববিন্দু সমাপতিত হয়, ওকে। এরপরে আমরা লিখব প্রমাণ। আচ্ছা, প্রমাণ লেখার আগে আমরা কি জানি যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে লিখব যে আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রয় সমবিন্দু, ওকে। এরপরে আমরা লিখব যে আবার আমরা কি জানি ত্রিভুজের মধ্যমা ত্রয় একটি বিন্দুতে মিলিত হয়, সেটা কোন বিন্দু, জি বিন্দুতে মিলিত হয়, ওকে। তাহলে সেটাও লিখব যে ত্রিভুজের মধ্যমা ত্রয় বা মধ্যমা তিনটি ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে, ওকে, ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাই ত্রিভুজের ভরকেন্দ্র। ভরকেন্দ্র তাহলে কি, সেটা নাম হচ্ছে জি। এটা আমরা কিন্তু উপপাদ্যতে দেখেছি, ওকে। তাহলে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং এই জি কি হচ্ছে, জি হলো এবিসি, ত্রিভুজ এবিসি,
ওকে, এর কি ভর কেন্দ্র। ওকে, এটাকে আমরা 1 নম্বর দিই। আবার আমরা জানি সমবাহু ত্রিভুজের ওকে, এই যে সমবাহু ত্রিভুজটা দেখতে পাচ্ছি এ বি সি, এর এডিটা কি হচ্ছে উচ্চতা। তাহলে আমরা লিখব যে আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতাই হলো মধ্যমা। দেখো এবিসি ত্রিভুজের মধ্যমা, তাহলে উচ্চতাই হলো এবিসি ত্রিভুজের কি মধ্যমা। ওকে, যেটা তার উচ্চতা সেটা কিন্তু এর মধ্যমা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ এভাবে লিখতে পারি যে এডি, দেখো এডি ঠিক একইভাবে বিই সিএফ, ওকে, লম্ব তিনটি কি সমবিন্দু। তাহলে আমরা লিখব যে এডি বিই ও সিএফ এটা কি লম্ব মানে তো উচ্চতা, এটা যদি লম্ব হয়ে থাকে তাহলে এটাও লম্ব, এটাও লম্ব, তাই লম্ব তিনটি সমবিন্দু মানে একটা বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, তাহলে আমরা বলতে পারি জি হলো এই ক্ষেত্রে কি কোথায় মিলিত হয়েছে, জিতে। জি হলো কিন্তু লম্ব বিন্দু, যেহেতু এটা লম্ব, এটা লম্ব, এটা লম্ব, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং যে জি হলো লম্ব বিন্দু। ওকে, এটাকে আমরা 2 নং দিয়ে। আবার আমরা জানি যে সমবাহু ত্রিভুজের, ওকে, সমবাহু আমরা জানি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের বলতে এখানে একটা বৃত্ত হবে। ওকে, যেহেতু এখানে অন্তকেন্দ্র পরিকেন্দ্র, তাহলে অন্তকেন্দ্রের জন্য অন্তবৃত্ত একটা, পরিকেন্দ্রের জন্য, চলো অন্তবৃত্তটা যদি আমরা এঁকে দেখি তাহলে কি পাবো, যে কোনো একটার মাপ নিই, হয়তো এফ, জি থেকে এফ, ওকে, এখান থেকে ডি, এইভাবে একটা কিন্তু আমরা অন্তকেন্দ্র পাবো। জাস্ট বোঝানোর জন্য আমি করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো এটা এই ত্রিভুজের মধ্যে ভেতরে বৃত্ত রয়েছে, তাহলে এটা হচ্ছে অন্তকেন্দ্র। তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ যেটা মাপ নিলাম, এফসি কি ব্যাসার্ধ। ওকে, যে অন্তবৃত্তের ব্যাসার্ধ এবিসি ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্যের, দেখো এটা উচ্চতা বা এই দিকটা উচ্চতা বলতে পারি, বা এখান থেকে এটা উচ্চতা বলতে পারি। তাহলে এই অংশটুকু এটার কত হয়, 1/3 ভাগ হয়, আমরা জানি একটা থিওরেম ছিল। ওকে, তাহলে 1/3 1/3 বলতে 1/3 বোঝায়। ওকে, এটা জাস্ট আমি লিখে দিলাম। দেখো এটা কিন্তু আমরা জানি, এই যে দেখো বলছে এফজি যে কোনো একটা নাম, এই যে এফজি, এটা ধরেই তো আমরা বৃত্ত অঙ্কন করেছিলাম অন্তবৃত্ত। বলছে এফজি এই দূরত্বটা এই সিএফ এর মানে উচ্চতার বা মধ্যমার
1/3 দেখো CF এর 1/3। ওকে, ঠিক একইভাবে দেখো FG CF এর কত হবে 1/3 মানে 1/3 অংশ। ওকে, 3 ভাগের 1 ভাগ। তাহলে অন্তবৃত্তের কেন্দ্র কি এক্ষেত্রে? এক্ষেত্রে কিন্তু G। তাহলে আমরা লিখব সুতরাং অন্তবৃত্তের কেন্দ্র হলো G। ওকে, এটাকে দিলাম আমরা 3 নাম্বার। আমরা জানি থিওরেমগুলো যেহেতু লিখছি তাহলে আমরা জানি করে লিখি, নাহলে অনেক বড় হয়ে যাবে। ওকে, প্রত্যেকটা তো এখানে অ্যাপ্লাই করতে পারবো না। আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের এবার লিখব। এটা অন্তবৃত্ত হয়ে গেল, এবার পরিবৃত্তে। সমবাহু ত্রিভুজের ওকে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ ABC ত্রিভুজের উচ্চতার কত হবে 2/3। ওকে, উচ্চতার দৈর্ঘ্যের, এটাও থিওরেম অনুযায়ী উচ্চতার দৈর্ঘ্যের 2/3 মানে 2/3। দেখো এটাও থিওরেম আমরা জানি, কিন্তু এই 2/3 কখনো হয় সিজি। এটা কি পরিবৃত্তের ব্যাসার্ধ কিন্তু। ওকে, এটা ধরে কিন্তু আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি। তাহলে এই বলছে এইটুক অংশ, ওকে, এই টোটালটার মানে মধ্যমার কত 2/3 ভাগ, মানে 3 ভাগের 2 ভাগ, 3-এর 2 হচ্ছে CF। তাহলে দেখো এখানে যদি আমরা বৃত্তটা অঙ্কন করি তাহলে আমরা বুঝে যাব ক্লিয়ার, যে হয় আমি বিজি দূরত্ব নিই নতুবা জিসি দূরত্ব নিই, যে কোনো দূরত্ব নিয়ে করতে পারি। ওকে, এই ভরকেন্দ্র থেকে আমরা ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। এবার এইভাবে যদি আমরা অঙ্কন করি তাহলে আমরা কি পাচ্ছি, একটা পরিব্যাসার্ধ পাচ্ছি। ওকে, শীর্ষবিন্দু দিয়ে গেলে সেটাকে বলা হয় পরিবৃত্ত, আর ত্রিভুজের ভিতর দিয়ে আছে সেটা অন্তবৃত্ত। এটা দেখো ত্রিভুজের বাইরে রয়েছে, সেটা তার জন্য এর নাম পরিবৃত্ত। তাহলে দেখো আমি কার মাপ নিয়েছি, বিজির মাপ নিয়েছি, বিজি সিজি এগুলো সবটাই সমান। তাহলে জিসি হচ্ছে কি এই ব্যাসার্ধ, এটা যেহেতু বৃত্তের ব্যাসার্ধ তাহলে তার মানে মধ্যমা হচ্ছে 2/3, এই যে 2/3। তাহলে আমরা বলতে পারি যে দেখো যে এজি বিজি আর সিজি ব্যাসার্ধ কী হয়, সমান হয়। তাহলে আমরা লিখব যে এক্ষেত্রে সুতরাং এজি শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রতে যাচ্ছি এ থেকে বি, যেমন এ শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র জি, বি শীর্ষবিন্দু থেকে জি, আর সি শীর্ষবিন্দু থেকে জি, তাহলে সি জি। ওকে, এই প্রত্যেকটাই কি পরিবৃত্তের ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। ওকে, এখানে একটা লাইন আমরা লিখে নিই, সেই লাইনটা লিখে দিচ্ছি, যে যখন অন্তবৃত্তের আমরা লিখেছিলাম তাহলে এখানে আমরা সুতরাং লিখতে পারি যে দেখো আমি যেহেতু এফজি মাপ নিয়েছি, তাই না, এফজি, তাহলে এই ক্ষেত্রে দেখো অন্তবৃত্তের ব্যাসার্ধ কী হচ্ছে, যে জি থেকে ডি, ঠিক একইভাবে জি থেকে এফ, আর সি থেকে ই থেকে জি। ওকে, এটার মাপ নিয়ে আমি যেহেতু বৃত্ত নিয়েছি তাহলে আমরা এইভাবে লিখব যে জিডি, জিই আর হচ্ছে জিএফ। তাহলে এখানে লিখব জিডি, জিই আর জিএফ। এটা কি হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। ওকে, অন্তবৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে জি হচ্ছে পরিবৃত্তের কি
পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে জি, তাহলে লিখব পরিবৃত্তের কেন্দ্র মানে এটা অনুযায়ী। সুতরাং পরিবৃত্তের কেন্দ্র হলো আমাদের জি। ওকে, এটা হচ্ছে আমাদের কত নম্বর, এটা 4 নম্বর। ওকে, তাহলে দেখো প্রথমে কি কি বলেছিল, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র হয়ে গেছে, ভরকেন্দ্র হয়ে গেছে, লম্ববিন্দু হয়ে গেছে, 4টা। তাহলে আমরা বলতে পারি 1 2 3 4 নং থেকে 1 2 3 ও 4 নং থেকে, ওকে, 4 নং থেকে আমরা লিখতে পারি, যে সমবাহু, ওকে, সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র অন্তকেন্দ্র ভরকেন্দ্র, ওকে, ও লম্ববিন্দু সমপতিত, মানে একই জায়গায় রয়েছে, ওকে, পতিত, ওকে, সমাপতিত হয়, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখব প্রমাণিত। ওকে, 1 নং থেকে কি ভরকেন্দ্র, 2 নং থেকে লম্ববিন্দু, বলছে জি হচ্ছে ভরকেন্দ্র, জি হচ্ছে লম্ববিন্দু, জি হচ্ছে অন্তকেন্দ্র, আর জি হচ্ছে অন্তবৃত্তের কেন্দ্র, আর পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে জি। তাহলে জি হচ্ছে আমাদের লম্ববিন্দু, জি হচ্ছে ভরকেন্দ্র, জি হচ্ছে অন্তকেন্দ্র, জি হচ্ছে পরিকেন্দ্র, মানে 4 জনই একই জায়গায় রয়েছে, তার জন্য সমাপতিত। ওকে, বোঝা গেল নিশ্চয়ই। এরপরে আমরা নেক্সট পার্ট নং 31-এ ম্যাথ নং 4 করব।